মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দেখুন, আমার একটা কথা শুনবেন? আমার গাড়িতে আসুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ওয়ার্থলেস! তোমার মতো লোক আমি চাই না। কলেজে যারা ঢুকেছে তারা তো কি নীলাম্বর, ষাঁড়ের গোবর। তুমি যেতে পারো। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আজ থেকে শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি অনন্য কাহিনী বিজয়লক্ষ্মী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 1941 সালে চলচ্চিত্রের জন্য ইংরেজিতে লিখেছিলেন বিজয়লক্ষ্মী, যার উপর পরে হিন্দি সিনেমা তৈরি হয়। বাংলা প্রেক্ষাপট ও চরিত্র থাকা সত্ত্বেও কাহিনীটি পড়ে পরবর্তীকালে তিনি বাংলায় রূপ দেন নিজের মতো করে। প্রেম ও হাস্যরসে মোড়া এই গল্প আজ মির্চি বাংলার নিবেদন হিসেবে পরিবেশিত হচ্ছে। নাটকের প্রয়োজনে ভাষা সামান্য সরল করা হয়েছে। সকালবেলার কলকাতা, বেলা আন্দাজ 9টা। চায়ের দোকানের ভিড় কমে গিয়েছে। মণিহারির দোকানপাট খুলতে আরম্ভ করেছে। মেস হস্টেলের ঠাকুর চাকর ব্যস্ত সমস্তভাবে বাজার করে ফিরছে। শ্রাবণ মাস, কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে আবার রোদ উঠেছে। ভিজে ফুটপাত পথচারীর পায়ে পায়ে শুকিয়ে উঠছে। কলেজ স্ট্রিটের মতো বড় রাস্তার ওপর প্রকাণ্ড একটা দোকান। বাড়িটা দোতলা। 2 তলার মাঝখানে কার্নিশের ওপর 3 ফুট উঁচু সোনালী অক্ষরে লেখা আছে মনোহর ভান্ডার। ওপরে সারি সারি জানলা, নিচে দরজার দুপাশে 2টি জানলা। সদর দরজাটা খুব চওড়া, ঘষা কাঁচের কবাট। দরজা থেকে 2 ধাপ নেমে ফুটপাত। ঠিক দরজার সামনে ফুটপাথের ওপর একটা ছোট্ট গর্ত আছে। এই গর্তটাকে গাবু বানিয়ে গরিব কয়েকটা ছেলে মার্বেল খেলছে। গায়ে ময়লা ছেঁড়া জামা কাপড়, কেউ বা স্রেফ একটা হাফ প্যান্ট পরে আছে। কারো মুখে হাসি নেই। সকলে গভীরভাবে খেলায় মগ্ন। যে ছেলেটা এই দলের সর্দার তার নাম কার্তিক। কালো শীর্ণ ছেলেটা, দেখলে মনে হয় দুবেলা পেট ভরে খেতে পায় না, কিন্তু মুখে চোখে চোখা বুদ্ধি জলজল করছে। সে গভীর মনঃসংযোগে মার্বেল খেলছে, দলের ছেলেদের প্রয়োজন মতো শাসন করছে, আর তার মুখ দিয়ে একটা চাপা আওয়াজ বার হচ্ছে। চিকা চিকা বুম, চিকা চিকা বুম। কবে কোন গ্রামাফোনের দোকানের সামনে দাঁড়িয়ে সে একটা বিলিতি রেকর্ড শুনেছিল। সেই গানের একটা পদ তার মস্তিষ্কে ছাপ মেরে দিয়েছে চিকা চিকা বুম। ইতিমধ্যে মনোহর ভান্ডারের দ্বার খুলেছে। কাউন্টারে যেসব কর্মচারী কাজ করে তারা একে একে এসে ঢুকছে। একজন উর্দি পরা চাকর কাঁধে ঝাড়ন আর হাতে পিচবোর্ডের কয়েকটা ফলক নিয়ে বেরিয়ে এলো। অত্যন্ত অবহেলা ভরে দরজার কাঁচের ওপর ঝাড়ন চালিয়ে ফলকগুলো টাঙিয়ে দিয়ে অদৃশ্য হলো। ফলকটির কোনোটাতে লেখা আছে বিলাতি প্রসাধন দ্রব্য, কোনোটাতে বা লেখা আছে ফাউন্টেন পেনের কালি অমাবস্যা, আবার কোনোটাতে বিলাতি কাচের বাসন ইত্যাদি। কার্তিকের দল খেলে চলেছে। পথিকদের যাতায়াতের ভেতর দিয়ে তাদের পাথরের গুলি ছুটছে। গুলি খেলার বিচিত্র পরিভাষা মাঝে মাঝে তাদের মুখ দিয়ে বার হচ্ছে। গাবু পিল, নট কিছু। চিকা চিকা বুম, চিকা চিকা বুম, চিকা চিকা বুম। মনোহর ভান্ডারের ম্যানেজার নীলাম্বর বাবু বেরিয়ে এলেন। তার হাতে একটা পিচবোর্ডের ফলক। নীলাম্বরের বয়স 50-এর কাছাকাছি, ঘিয়ে ভাজা চেহারা, অত্যন্ত ঝানু লোক। তার একটা স্নায়বিক দুর্বলতা আছে।
থেকে থেকে বাঁ চোখটা নেচে উঠে বন্ধ হয়ে যায়, মনে হয় তিনি যেন চোখ মারছেন। ফলকটা তিনি দরজার গায়ে টাঙিয়ে দিলেন। দেখা গেল তাতে লেখা আছে, নতুন কর্মচারী চাই, ভিতরে অনুসন্ধান করুন। ফলক ঝুলিয়ে দিয়ে নীলাম্বর গুলি খেলা ছেলেগুলোর দিকে ফিরলেন। ঘোর বিদ্বেষপূর্ণ চোখে তাদের নিরীক্ষণ করে খিঁচিয়ে উঠলেন। ঠিক দরজার সামনে তোদের খেলবার জায়গা? বেরো বেরো, দুনিয়ার জঞ্জাল সব। ধাপার গাড়ি তোদের এখনো নিয়ে যায়নি কেন? হ্যাঁ, বেরো, দূর হ ছোট লোকের ছোঁড়া সব। কার্তিক ও তার দল নিজের নিজের গুলি হাতে নিয়ে এমন সতর্কভাবে দাঁড়িয়ে রইল যে নীলাম্বর যদি কেবলমাত্র বাক্যবল প্রয়োগে সন্তুষ্ট না হয়ে বাহুবল প্রয়োগ শুরু করেন তাহলে তারা তৎক্ষণাৎ সরে পড়বে। কিন্তু তা না করা পর্যন্ত এমন সুন্দর গাবু ছেড়ে তারা কিছুতেই অন্যত্র যাবে না। যাই হোক, নীলাম্বর আর বেশি হাঙ্গামা না করে ভেতরে চলে গেলেন। ছেলেরা তখন কার্তিকের দিকে তাকালো। উত্তরে কার্তিক দৃঢ়ভাবে ঘাড় নাড়ল। আবার খেলা আরম্ভ হল। ওদিকে নীলাম্বর ঢুকেছে দোকানের ভেতর। দোকানঘরটা খুব বড়, এম্পোরিয়াম জাতীয় বিলাতি দোকানের মতো সাজানো। 3টে দেওয়াল ঘিরে কাঠের কাউন্টার, পিছনে প্রায় ছাদ পর্যন্ত উঁচু আলমারি, পণ্যদ্রব্যে ঠাসা। ঘরের মাঝখানেও ইতস্তত কাঁচের শোকেসে শৌখিন জিনিসপত্র সাজানো রয়েছে। সদর দরজার বাঁ পাশে মালিকের অফিস ঘর। ডান পাশ দিয়ে চওড়া সিঁড়ি ওপরে উঠে গিয়েছে। সিঁড়ির রেলিংয়ের একেবারে নিচের স্তম্ভে ইংরেজিতে লেখা প্রোপ্রাইটার। স্তম্ভের নিচে মেঝের ওপর কয়েকটা চায়ের প্যাকেট একটার ওপর একটা সাজা। তার ওপর দিয়ে কেবল ওই প্রোপ্রাইটার কথাটা জেগে আছে। দোকানে এখনো খদ্দের আসতে আরম্ভ করেনি। কাউন্টারের পেছনে গুটিচারেক কর্মচারী একত্র হয়ে নিজেদের মধ্যে গুজগুজ করছে। আর কি, এবার পাত্তাড়ি গুটাও, আমাদের অন্ন উঠলো। কি নতুন কিছু হয়েছে নাকি? দেখনি, বাইরে ইস্তাহার টাঙানো হয়েছে, নতুন কর্মচারী চাই। বুড়ো কর্তার আমলের সাবেক যারা ছিল তারা তো সব বিদায় হয়েছে, এবার আমাদের পালা। নতুন মালিক, চাকরও রোজ নতুন চাই। তা আমার তো মোটে 1 মাসের চাকরি, যাই যাবে। এই সময় সদর দরজা দিয়ে এক বৃদ্ধ খদ্দের ঢুকলেন। বৃদ্ধের পোশাক একটু অদ্ভুত। গায়ে একটা পুরনো ওয়াটারপ্রুফ, মাথায় মাংকি ক্যাপ, চোখের কালো চশমা মুখের ওপরটা প্রায় ঢেকে রেখেছে। কর্মচারীরা তাকে লক্ষ্য করল, কিন্তু গ্রাহ্য না করে আগের মতোই ফুসফুস করে চলল। একজন বয়স্ক কর্মচারী মাথা নেড়ে বলল, বিদলিপত্র দেখছি আমাকেই শোঁকাবে। আমি তোমাদের মধ্যে সবচেয়ে পুরনো, 3 মাস হলো চাকরি করছে। কর্তার ইচ্ছেই কর্ম। কর্তা না হাতি? ও গোবর গণেশের মাথায় কি কিছু আছে? আসলে ওই মিটমিটে শয়তান, ওই ভিজে বেড়ালটা যিনি কথায় কথায় ওই চোখ মারেন, ওই নীলাম্বর, সবই তারই প্যাঁচ। এই বলে দিলুম, দেখো তোমরা, ম্যানেজার হয়ে ঢুকেছে, ফাল হয়ে বেরোবে। তার কথায় সায় দিয়ে সকলেই গম্ভীরভাবে ঘাড় নাড়ল। আশ্চর্য নয়, এই যে ঘন ঘন লোক বদল করছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো প্যাঁচ আছে। পুরনো লোক থাকলেই তো জানতে পারবে কোথায় কি কারচুপি হচ্ছে, ধরা পড়ে যাবে। তাই কাউকে আর পুরনো হতে দিচ্ছে না। এই সময় কাউন্টারের ওপর ঠক ঠক শব্দ হলো। কিছু দূরে দাঁড়িয়ে বৃদ্ধ খদ্দেরটা অধীরভাবে কাউন্টারের ওপর একটা পয়সা দিয়ে টোকা দিচ্ছেন। প্রথম কর্মচারী মুখ বেজার করে তার দিকে গেল। বৃদ্ধ পয়সাটা তার সামনে ফেলে দিয়ে কড়া সুরে বললেন, 1 পয়সা নসি। ক্যারামের ঘুঁটির মতো আঙুল দিয়ে পয়সাটা বৃদ্ধের দিকে ফিরিয়ে দিয়ে কর্মচারী তাচ্ছিল্য ভরে মুখ বিকৃতি করে বলল, 1 পয়সার জিনিস এখানে পাওয়া যায় না। বৃদ্ধের মাথায় বোধ করি ছিট আছে। তিনি চশমা কপালে তুলে কিছুক্ষণ কর্মচারীর দিকে কটমট করে তাকালেন, তারপর আবার চশমা যথাস্থানে নামালেন। কি পাওয়া যায় না? আমি 40 বছর ধরে এই মনোহর ভান্ডার থেকে নস্যি নিচ্ছি, আর বললে কিনা পাওয়া যায় না? এবার নিজের বিরক্তি দমন করে ধৈর্য ধরে সেই কর্মচারী বলল, আরে মশাই, সেদিন আর নেই। আগে শুনেছি বুড়ো মালিকের আমলে 1 পয়সার নস্যি, 2 পয়সার পেন্সিল,
3 পয়সার জুতোর ফিতেও পাওয়া যেত। এখন নতুন কর্তার আমলে সেসব বদলে গেছে। 2-4 পয়সা দামের মাল দোকানে আর রাখা হয় না। বৃদ্ধ আবার চশমা তুলে কর্মচারীকে তীব্র দৃষ্টিতে নিরীক্ষণ করলেন। তারপর চশমাটা নামিয়ে ক্রুদ্ধ ভঙ্গিতে পয়সাটা তুলে নিলেন। মনোহর ভাণ্ডারের বাইরে রাস্তার অপর পারে একটা লাল রঙের ফায়ার অ্যালার্ম স্তম্ভ আছে। সেই স্তম্ভের পাশে দাঁড়িয়ে একটা যুবক একদৃষ্টে মনোহর ভাণ্ডারের দিকে তাকিয়ে আছে। তার পেছনে এক সারি ছোট ছোট দোকানঘর বন্ধ রয়েছে। তাদের মাথার ওপর লম্বা বোর্ড টাঙানো, দোকান ভাড়া দেওয়া হইবে। যুবকের নাম বিজয়। সুদর্শন চেহারা, কিন্তু পোশাক আশাক অত্যন্ত মামুলি, এমনকি দারিদ্র্যের স্পষ্ট ছাপ বললেও চলে। সে দ্রুত পায়ে রাস্তা পার হয়ে মনোহর ভাণ্ডারের সামনে উপস্থিত হল। কার্তিকের দল তখনও অসীম মনোযোগ দিয়ে মার্বেল খেলে চলেছে। কর্মখালির ফলকটা আগ্রহ নিয়ে পড়ে বিজয় সচকিতভাবে চারিদিকে তাকান। তারপর চট করে ফলকটা উল্টে দিয়ে ভেতরে প্রবেশ করবার উপক্রম করল। দেখা গেল ফলকের উল্টো পিঠে লেখা আছে, বাদশাহী সাবু স্বয়ং বাদশাহ আলমগীর ব্যবহার করিতেন। বিজয় যে সময় দরজা দিয়ে ঢুকল, ঠিক সেই সময় বৃদ্ধ খদ্দেরটি সবেগে বেরিয়ে আসছিলেন। দুজনের ঠোকাঠুকি হয়ে গেল। বিজয় মাপ চাইল। মাপ করবেন, আমি না দেখেই। যা বাবা, কেমন লোক, কথা বলছি না শুনেই। আসলে বৃদ্ধ বিজয়ের কথা না শুনে কোনো দিকে দৃকপাত না করে চলে গেলেন। বিজয়ও আর না ভেবে দোকানে ঢুকে গেল। ভেতরে গিয়ে বিজয় দরজার সামনেই দাঁড়িয়ে পড়ল। প্রকাণ্ড ঘর, দূরে খদ্দের সম্বন্ধে একান্ত উদাসীন কর্মচারীরা নিজেদের মধ্যে ফিসফাস করছে। কার কাছে অনুসন্ধান করতে হবে বুঝতে না পেরে বিজয় চারিদিকে তাকাল। সিঁড়ির স্তম্ভে প্রোপ্রাইটার কথাটা তার চোখে পড়ল। বিজয় একটু দ্বিধা করে সিঁড়ি দিয়ে উঠতে আরম্ভ করল। ভাবল একেবারে মালিকের সঙ্গে দেখা করাই ভালো। কয়েক ধাপ উঠবার পর সে দেখল সিঁড়ি দিয়ে এক তরুণী নেমে আসছেন। তরুণী দেখতে সুন্দরী, হাতে দুখানা বই, পরনের কাপড় চোপড় দেখতে সাদাসিধা হলেও মূল্যবান। তরুণী বিজয়কে সিঁড়ি দিয়ে উঠতে দেখে বিস্ময়ে চোখ বিস্ফারিত করলেন। বিজয় ভালো ছেলে, সে তরুণীকে এক নজর দেখে নিয়ে সসম্ভ্রমে পাশ কাটিয়ে উপরে উঠতে লাগল। তরুণী কিন্তু বড় বড় চোখ মেলে তাকে দেখতেই লাগলেন। বিজয় যখন তাকে ছাড়িয়ে ওপরে উঠল, তখনও তিনি ঘুরে দাঁড়িয়ে তার দিকে চেয়ে রইলেন। বিজয় সিঁড়ির মোড় ঘুরে দুধাপ উঠেছে, এমন সময় তরুণীর কণ্ঠস্বর কানে এল, শুনুন। বিজয় থেমে নিচের দিকে তাকাল। তরুণীর দৃষ্টি যে অস্বস্তিকরভাবে তাকে অনুসরণ করেছে তা সে সর্বাঙ্গ দিয়ে অনুভব করছিল। ভ্রু ঈষৎ কুঞ্চিত করে সে বলল, আমাকে বলছেন? হ্যাঁ। আপনি কোথায় চলেছেন? দেখতেই পাচ্ছেন উপরে যাচ্ছি। তা দেখতে পাচ্ছি, কিন্তু ওপরে আপনার কি দরকার? বিজয়ের একটু রাগ হল। সে ভাবল তরুণী দোকানের একজন বড় মানুষ ক্রেতা তার মলিন জামা কাপড় দেখে অনধিকার স্পর্ধা দেখাচ্ছে। তার কণ্ঠস্বর তিক্ত হয়ে উঠল। দরকার কিছু আছে বই কি, কিন্তু সে খবরে আপনার কি দরকার জানতে পারি? আমার দরকার এই যে ওপর তলায় আমি থাকি। বিজয় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর কয়েক ধাপ নেমে এসে তরুণীর কাছে দাঁড়াল। ও মাপ করবেন, আমার ধারণা ছিল দোকানের মালিক উপরে থাকেন। আমি দোকানের মালিকের মেয়ে। বিজয় ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। দোকানের মালিকের যে মেয়ে থাকতে পারে তা তার কল্পনায় আসেনি, কিন্তু একেবারে অসম্ভব নয়। বিজয় বুদ্ধিমান ছেলে, সে বুঝল কথাটা মিথ্যে নাও হতে পারে। সে কখনো দেখেনি বলে দোকানদারের কোনো মেয়ে থাকবে না এমন কথা নেই। আমার বাবা রায়বাহাদুর ধনেশ রায় এই দোকানের মালিক। ওপরতলাটা দোকান কিংবা অফিস নয়, ওখানে আমরা থাকি, প্রাইভেট। কিন্তু সিঁড়ির থামে লেখা রয়েছে। কি লেখা রয়েছে? চলুন তো দেখি।
দুজনে পাশাপাশি নেমে এলো। বিজয় ঈষৎ বিজয় গর্বের সঙ্গে আঙুল নির্দেশ করে প্রোপ্রাইটার লেখাটা দেখালো। এই দেখুন। তরুণী একটু ঠোঁট চেপে হেসে তারপর ওপরের চায়ের প্যাকেটটা তুলে নিলেন। তখন দেখা গেল প্রোপ্রাইটারের নিচে লেখা আছে প্রাইভেট। বিজয় কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে তরুণীর দিকে ফিরল। সবিনয় হাত জোড় করে বলল, আমারই ভুল, চায়ের প্যাকেট তুলে অনুসন্ধান করার কথা আমার মনে হয়নি, ক্ষমা করবেন। চায়ের প্যাকেটটা যথাস্থানে রেখে দিয়ে তরুণী হাসলেন। এই সামান্য চেহারার যুবক যে সহজে হার মানবার লোক নয় তা তিনি বুঝলেন। সহজ শিষ্টতার কণ্ঠে বললেন, আপনি বাবার সঙ্গে দেখা করতে চান? ইচ্ছে ছিল, কিন্তু আজ বোধহয় আমার যাত্রাটা বড় খারাপ হয়েছিল। দোকানে ঢুকতে গিয়ে এক বুড়ো ভদ্রলোকের সঙ্গে ধাক্কা লেগে গেল, তারপর আপনার সঙ্গে এই ঠোকাঠুকি। না, আজ আর কাজ নেই, ফিরেই যাই। না না, দেখা না করে ফিরে যাবেন কেন? যদি কোনো জরুরি দরকার থাকে। আমার পক্ষে জরুরি দরকারই বটে। আপনার বাবা নতুন কর্মচারী চান, তাই। কথাটা বিজয় অসমাপ্ত রেখে দিল। তরুণী হঠাৎ একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। বিজয়কে দেখে বা তার কথা শুনে তাকে চাকরি ভিক্ষার্থী বলে মনে হয় না, স্বাধীন চেতা শিক্ষিত লোক বলেই মনে হয়। তরুণী একটা ঢোক গিলে বললেন, তা জান না, ওই যে বাবার অফিস। তিনি অফিস ঘরের দরজাটা আঙুল নির্দেশে দেখিয়ে দিলেন। বিজয় একটু ইতস্তত করল। আচ্ছা, আপনি বলছেন যখন দেখা করেই যাই, ধন্যবাদ। তরুণীকে নমস্কার করে বিজয় অফিস ঘরের দিকে চলল। তরুণী কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলেন, তারপর সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন। সদর দরজার সামনে ইতিমধ্যে একটি দামি বড় মোটর গাড়ি এসে দাঁড়িয়েছে। কার্তিকের দল ফুটপাথে আগের মতোই খেলে চলেছে। তরুণী আসতেই মোটরের চালক ঝুঁকে গাড়ির দরজাটা খুলে দিল। গাড়ি শূন্যই ছিল। তরুণী প্রবেশ করে বসলেন। চালক গাড়িতে স্টার্ট দিল, কিন্তু গাড়ি চলতে আরম্ভ করার আগেই তরুণী বলে উঠলেন, মহেশ, একটু অপেক্ষা করো, এখনো কলেজের দেরি আছে। আগে। মহেশ ইঞ্জিন বন্ধ করে দিল। তরুণী তখন একখানি বই খুলে তাতে মনোনিবেশ করলেন, কিন্তু মাঝে মাঝে তার চোখ দুটো বই ছেড়ে দোকানের দরজার দিকে ফিরতে লাগলো। সদ্য দেখা যুবকের ভাগ্য সম্বন্ধে তার মন কৌতূহলী হয়ে উঠেছে। তার ভাগ্যে চাকরি জুটল কিনা তা না দেখে তিনি কলেজে যেতে পারছেন না। ওদিকে বিজয় অফিস ঘরের সামনে উপস্থিত হতেই এক তকমাটা চাপরাশি দেখা দিল। বিজয়ের বেশভূষা দেখে শিষ্টতার কোনো চেষ্টা না করে বলল, क्या मांगता? ये मैंने मालिक से मुलाकात मांगता। क्या काम? नौकरी। নকরি চাইতে এসেছে বুঝেই চাপরাশির চোখের অবজ্ঞা আরো বেড়ে গেল। ठहरो, राय बहादुर को इत्तला देना होगा। बैठो बेंच पर। চাপরাশি মালিকের সামনে যাওয়ার আগে দেওয়াল সংলগ্ন একটা আরশির সামনে দাঁড়িয়ে নিজের পাগড়িটা ঠিক করে নিতে লাগলো। বিজয় দাঁড়িয়ে রইল। চাপরাশির কথা তার অঙ্গে সুধাবৃষ্টি করেনি, কিন্তু সে প্রার্থী, করবার কিছু নেই। অফিস ঘরের প্রকাণ্ড টেবিলের সামনে বিপুল আকার রায় বাহাদুর ধনেশ রায় বসে আছেন। আহ্লাদি পুতুলকে পাম্প করে বড় করলে যেরকম দেখতে হয় তার চেহারাটা সেই রকম। সর্বাঙ্গে থাকে থাকে চর্বির থর নেমেছে। মুখে বুদ্ধির চিহ্ন যদি বা কখনো ছিল, এখন তা চর্বির অন্তরালে গা ঢাকা দিয়েছে। রায় বাহাদুর ধনেশ বসে বসে পরম তৃপ্তির সঙ্গে একটা আপেল খাচ্ছেন। ডাক্তার তাকে দিনে 3টে করে আপেল খাওয়ার বিধান দিয়েছেন। তিনি ডাক্তারের আদেশ চতুর্গুণ পালন করে চলে। 1 ডজন আপেল খান। টেবিলের ওপর থরে থরে আপেল সাজানো রয়েছে। অফিস ঘরটা মাঝারি আয়তনের, খুব ফিটফাট সাজানো। টেলিফোন আছে। রাস্তার দিকে একটা বড় জানলা, সেই জানলার গরাদ ধরে নীলাম্বর বাইরের দিকে তাকিয়ে আছে।
রাস্তার অপর পারে যে দোকান ঘরগুলো ভাড়া দেওয়া যাইবে বলে বিজ্ঞাপিত হয়েছে সেগুলো এই জানলা দিয়ে স্পষ্ট দেখা যায়। ধনেশ আপেলের জাবর কাটতে কাটতে তৃপ্তিমন্থর কণ্ঠে বললেন, 4 মাসে মনোহর ভান্ডারের চেহারা বদলে দেওয়া গেছে। কি বলো নীলাম্বর? হ্যাঁ, সে কথা আর বলতে, তুমি যা করেছো তাকে তো ফরাসি বিপ্লব বলা চলে। ভোল পাল্টে দিয়েছো। কথার শেষে নীলাম্বরের দুষ্টু চোখটা কেঁপে উঠল। এটা সম্পূর্ণ নিরর্থক স্নায়বিক ক্রিয়াও হতে পারে, আবার অর্থপূর্ণও হতে পারে। ধনেশ তা দেখতে পেলেন। তিনি গদগদ মুখে হাসলেন। বাবা যদি এখন এসে দেখেন, দোকান চিনতেই পারবেন না। কিন্তু এ কথাও বলতে হবে, তুমি সাহায্য না করলে আমি একলা কিছুই করতে পারতুম না। আরে না না, আমি আর কি করেছি? কাঠবিড়ালির সাগর বন্ধন। তবে যেটুকু করেছি প্রাণের টানে করেছি। স্কুলের বন্ধু আমি তোমার, আমি যদি না করি কে করবে বলো? বরং তুমি যে ভালোবেসে আমাকে ম্যানেজার করেছো, এইটাই তোমার মহত্ব। পরস্পরের পিঠ চুলকানি হয়তো আরো কিছুক্ষণ চলত, কিন্তু এই সময় দরজায় টোকা পড়ল, আর চাপরাশি সসম্ভ্রমে প্রবেশ করল। हुजूर, एक आदमी नौकरी के लिए मुलाकात मांगता है। ও, আসতে শুরু করেছে। আচ্ছা, তাহলে নীলাম্বর। ধনেশ সপ্রশ্নভাবে নীলাম্বরের পানে চাইলে। সকল কাজের আরম্ভে তিনি এইভাবে নীলাম্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। নীলাম্বর এমন মোলায়েমভাবে তাঁর পথ নির্দেশ করে দেন যে ধনেশ ভাবেন তিনি নিজেই পথ চিনে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তাড়াতাড়ি কিসের? এই, তুম আদমি কো বসতে বলো। সাহেব যখন ঘন্টি বাজায়েঙ্গে তখন পাঠিয়ে দিও। হুজুর। চাপরাশি বেরিয়ে গেল। নীলাম্বর যে ধনেশের ইচ্ছেটাই প্রকাশ করেছেন এমনিভাবেই বললেন, সাপের হাঁচি বেদেরা চেনে। তোমার মুখ দেখেই বুঝেছি তুমি কি চাও। ঠিকই তো, চাকরির উমেদারি করতে এসেছে, খানিক বসুক, বসে বসে জল গরম করুক, নইলে চট করে ডাকলে ভাববে আমাদেরই বুঝি গরজ। ধনেশ বুঝতে পারলেন তিনি অজ্ঞাতসারে একটা বুদ্ধির কাজ করেছেন। তার মুখ অত্যন্ত গম্ভীর হয়ে উঠল। যাই বলো ধনেশ, পাকা ব্যবসাদার বটে তুমি। কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়, এইটাই তো ব্যবসার গোড়ার কথা। আমি বলতে পারি কলকাতা শহরে যত ব্যবসাদার আছে সব্বাইয়ের তুমি কান কেটে নিতে পারো। এমন একটা কথা শুনে ধনেশ আর আত্মশ্লাঘা চেপে রাখতে পারলেন না। সে কি আর আমি জানি না? কিন্তু বাবার ধারণা আমি ব্যবসার কিছুই বুঝি না। সরকারকে চাঁদা দিয়ে রায়বাহাদুর হলুম, আর আমি নাকি ব্যবসা বুঝি না। বলো তো নীলাম্বর। তোমার বাবা সেকেলে মানুষ, আধুনিক ব্যবসার ধরন ধারণ তো কিছু বোঝেন না। যা হোক, শেষ পর্যন্ত দোকানের ভার তোমাকে দিয়ে যে কাশিবাসী হয়েছেন, শেষ বয়সে এই একটি মাত্র বুদ্ধির কাজ করেছেন। আমিও দেখিয়ে দেব মডার্ন স্টাইলে ব্যবসা কি করে চালাতে হয়। বলে ধনেশ টেবিলের ওপর একটা কিল মারলেন। দৈবক্রমে টেপা ঘন্টিটা ওইখানেই ছিল। আচমকা কিল খেয়ে সেটা বেজে উঠল। প্রায় সঙ্গে সঙ্গে বিজয় ঘরে প্রবেশ করল। ধনেশের কাছে কার্যকারণ সম্বন্ধটা ধরা পড়েনি। তিনি চমকে উঠলেন। হ্যাঁ, এ কি? কে তুমি? বলা নেই কওয়া নেই ঘরের মধ্যে ঢুকে পড়লে। নীলাম্বর? নীলাম্বর কিন্তু কি ব্যাপারটা ঘটেছে বুঝেছিলেন। তিনি টেবিলের কাছে এসে দাঁড়ালেন। চাপা স্বরে ধনেশের কানের কাছে বললেন, ঘন্টি শুনে এসেছে? যাক। ওহে, কি চাও তুমি? বিজয়ের মাথার ভেতরটা গরম হয়ে ঝাঁঝা করছিল। প্রথমে দারোয়ানের অবহেলা, তারপর দীর্ঘ প্রতীক্ষা, শেষে এই অশিষ্ট সম্ভাষণ তার স্বাভাবিক নম্র প্রকৃতিকে রূঢ় করে তুলল। সে একবার ধনেশের দিকে, একবার নীলাম্বরের দিকে দৃষ্টি ফিরিয়ে শ্লেষ তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনাদের মধ্যে মালিক কে? তাকেই জবাব দেব। ধনেশ এই উক্তি ঘোর অপমানকর বলে মনে করলে। মনে মনে ভাবলেন, এ আবার কেমন ছোকরা, আমাকে দেখেও মালিক বলে চিনতে পারল না। কথাটা ভেবেই তিনি উগ্র একটা কিছু বলবার ভূমিকা স্বরূপ
টেবিলের ওপর একটা চাপড় মারলেন। কিন্তু তিনি বাক্য বলার আগেই নীলাম্বর তাঁকে দেখিয়ে বললেন, ইনি মালিক রায় বাহাদুর শ্রী ধনেশ রায়। কি দরকার তোমার চটপট বলে বিদেয় হও, নষ্ট করার মতন সময় নেই আমাদের। আমারও নেই। কাজ করে যারা খেতে চায় তাদের সময় আপনাদের চেয়েও অনেক কম। কথাটা বলেই নীলাম্বরের দিক থেকে মুখ ফিরিয়ে ধনেশের দিকে তাকিয়ে বিজয় আবার বলল, আপনি বিজ্ঞাপন দিয়েছেন কর্মচারী চাই, তাই এসেছি। ভিক্ষার্থী মনে করবেন না। কারণ আপনি যেমন আমায় পয়সা দেবেন, আমিও তেমনি আমার পরিশ্রম আপনাকে দেব। বিজয়ের দিকে তাকিয়ে ধনেশ থ হয়ে বসে রইলেন, কারণ এ ধরনের কথাবার্তায় তিনি অভ্যস্ত নন। নীলাম্বরের সেই বক্র চোখ বিদ্রুপে নেচে উঠল। তিনিই কথা বললেন, খুব যে কমরেডি বুলি ঝাড়ছে ছোকরা। শূন্য কলসি বেশি ঢনঢন করে। চাকরি করবার যোগ্যতা কিছু আছে? কি কোয়ালিফিকেশন তোমার? বিএ পাশ করেছি। বিএ পাস? তবে তো তুমি অপদার্থ। নীলাম্বরের তাচ্ছিল্য শুনে ধনেশ এতক্ষণে বলবার মতো একটা বিষয় পেলেন। ওয়ার্থলেস, ওয়ার্থলেস। তোমার মতো লোক আমি চাই না। কলেজে যারা ঢুকেছে তারা তো কি নীলাম্বর? ষাঁড়ের গোবর। তুমি যেতে পারো। এবার বিজয়ের মুখে একটা খরসান হাসি খেলে গেল। বুঝতে পারছি আপনারা কেউই কলেজে চৌকাট পার হননি। তবে সেটা তেমন দুঃখের বিষয় নয়, কারণ বিদ্যা বুদ্ধি সকলের সমান হয় না। কিন্তু আপনারা ভদ্রতা শিক্ষার স্কুলেও ঢোকেননি, এইটাই লজ্জার কথা। আচ্ছা, নমস্কার। কথাগুলো বলেই বিজয় ঘরের দরজা ঠেলে বেরিয়ে গেল। ধনেশ ও নীলাম্বর হতবাক হয়ে দরজার দিকে চেয়ে রইলেন। ওদিকে দোকানের সদরে মোটর গাড়ি এখনো দাঁড়িয়ে আছে। তরুণী মাঝে মাঝে বই থেকে মুখ তুলে দোকানের দরজার দিকে তাকাচ্ছেন। ফুটপাথে ছেলেরা খেলে চলেছে। মহেশ ড্রাইভার গাড়ির পেছন দিকে দাঁড়িয়ে সতর্কভাবে একটা বিড়ি টেনে নিচ্ছে। এ সময় বিজয় বেরিয়ে এল। মুখে চোখে অবরুদ্ধ ক্রোধের উষ্মা। মনের এরকম বিপজ্জনক অবস্থা থাকলে সে সময় বহির্জগতের দিকে দৃষ্টি থাকে না। বিজয় ফুটপাথে নেমেই কার্তিকের গুলির ওপর পা দিল। আর সঙ্গে সঙ্গে সড়াক পা পিছলে বিজয় সশব্দে ফুটপাথে আছাড় খেল। মোটরের ভেতর থেকে একটি তরুণী কণ্ঠের কলহাস্য সহসা উচ্ছ্বসিত হয়ে উঠল। ছেলের দল কোলাহল করে উঠে নিজের নিজের মার্বেল কুড়িয়ে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বিজয় বেদনা বিকৃত মুখে উঠে দাঁড়াবার চেষ্টা করল, কিন্তু পারল না। অর্ধেক উঠে পায়ের গোজ ধরে বসে পড়ল। কার্তিক কিন্তু পালায়নি। সে বিজয়কে উৎসাহ দিয়ে বলল, উঠে পড়ুন স্যার, কিছু লাগেনি। মোটরে বসে তরুণী প্রথমটা হেসে উঠেছিলেন বটে, কিন্তু বিজয়ের ব্যথাবিদ্ধ মুখ দেখে তার হাসি থেমে গেল। তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নামবার উপক্রম করলেন। ওদিকে কার্তিক তখন দুহাতে বিজয়ের হাত ধরে টেনে তোলবার চেষ্টা করছে। উঠুন স্যার। চিকা চিকা বুম। বিজয় উঠে দাঁড়িয়ে তার কাঁধে ভর দিল। হাসবার ক্লিষ্ট চেষ্টা করে বলল, দুম। আগে চিকা চিকা বুম নয়, চিকা চিকা দুম। যে ব্যক্তি এমন গুরুতর পতনের পরেও রসিকতা করতে পারে তাকে শ্রদ্ধা না করে থাকা যায় না। কার্তিক শ্রদ্ধা ভরে আকর্ণ হাসল। এই সময় তরুণী বিজয়ের কাছে এসে দাঁড়াল। বেশি লাগেনি তো? তরুণীকে দেখে বিজয় মুখ গম্ভীর করল। শুষ্ক গলাতেই বলল, হ্যাঁ, বিশেষ কিছু নয়, এই মুচকে গেছে। আর কথা বলার সুযোগ না দিয়ে কার্তিকের কাঁধে ভর দিয়ে সে সন্তর্পণে পা বাড়াল। কিছু ভাববেন না স্যার, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। কোন দিকে আপনার বাড়ি স্যার? ওই নেবুতলার দিকে। কার্তিকের সঙ্গে কথা বলতে বলতে বিজয় আর এক পা এগোল। তরুণী তখন তার সামনে এসে দাঁড়ালেন। দেখুন, আমার একটা কথা শুনবেন? আমার গাড়িতে আসুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি।
তরুণীর প্রস্তাব শুনে বিজয় ওপর দিকে চোখ তুলে উদাস কণ্ঠে বলল, ধন্যবাদ, আমি হেঁটেই বাড়ি পৌঁছতে পারবো, আপনাকে আর কষ্ট করতে হবে না। আপনার বাড়ি নেবুতলায় তো? আমি ওই দিক দিয়েই কলেজ যাই, আপনাকে শুধু নামিয়ে দিয়ে যাব। এবার বিজয় চোখ নামিয়ে তরুণীর প্রতি একটা শুষ্ক দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার অসীম দয়া, কিন্তু একজন অপরিচিতকে এত অনুগ্রহ কেন করছেন বুঝতে পারছি না। হয়তো একটু স্বার্থ আছে, জানেন তো, মেয়েদের কৌতূহল বেশি হয়। আপনার চাকরির কি হলো জানবার জন্য মন ছটফট করছে। ও, তা সে তো এক কথায় বলা যায়। না না, এখানে নয়, গাড়িতে। বিজয় আর প্রত্যাখ্যান করতে পারল না। কার্তিক ও তরুণীর সাহায্যে গাড়িতে উঠে বসল। মহেশ, গাড়ি চালাও। হুশ করে চলে গেল গাড়ি। কার্তিক কোমরে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর দীর্ঘ একটা শীষ দিয়ে বলল, চিকা চিকা বুম। চলন্ত মোটর গাড়িতে দুজনে পাশাপাশি বসে আছে। বিজয়ের পেছনে একটা কিছু ফুটছিল, সেটা বার করে সে দেখল একখানা ইংরেজি বই। বিরস মুখে সে বইয়ের পাতা উল্টাতে লাগল। তরুণী স্মিত নয়নে তাকে কিছুক্ষণ নিরীক্ষণ করে তরল কণ্ঠে বললেন, একটা কথা বলবেন? আপনি বিদ্বান লোক না? অন্তত বিএ পাশ করেছেন। বিএ পাশ করলে যদি বিদ্বান হয় তবে আমিও বিদ্বান, কিন্তু বুঝলেন কি করে? বই দেখলে আপনার মুখের ভাব বদলে যায়। কিন্তু যাক, আপনার চাকরির কি হলো বলুন। কি আর হবে, যা আশা করেছিলাম তাই। আপনার বাবা আর আরেকজন যে ছিলেন তাদের সঙ্গে ঝগড়া হলো, তারপর চলে এলুম। বিজয়ের উত্তর শুনে তরুণী কিছুক্ষণ কিছু বললেন না। তারপর সুদীর্ঘ একটা নিঃশ্বাস ত্যাগ করে বললেন, আমি খুশি হয়েছি। বিজয় ভুরু কুঁচকে তরুণীর দিকে চাইল। তার মুখে ক্রমে একটা কঠিন হাসি ফুটে উঠল। খুশি হয়েছেন? হ্যাঁ, তা তো হবেনি। চাকরি পেলে গরিবের অন্ন সংস্থান হতো, কিন্তু তাতে আপনার কি এসে যায়? হাসছেন, অর্থাৎ এত আনন্দ হয়েছে যে চেপে রাখতে পারছেন না। এই ড্রাইভার, গাড়ি থামাও, আমি এখানেই নামবো। কেন, আপনার বাড়ি এসে পড়লো? না, কিন্তু আমি হেঁটেই যেতে চাই। আমার পা এখন ঠিক হয়ে গেছে। ইতিমধ্যে মহেশ গাড়ির গতিবেগ কম করেছিল। তরুণী মুচকি হেসে বললেন, থামাবার দরকার নেই মহেশ, চলো। আচ্ছা, আপনি তো ভারী রাগী লোক। আমি খুশি হয়েছি বলে আমার গাড়িতেই আর থাকবেন না? রাগ না করে খুশির কারণটা জিজ্ঞেস করলেও তো পারতেন। বিজয় উত্তর না দিয়ে গোঁজ হয়ে বইয়ের পাতায় চোখ দিয়ে বসে রইল। তরুণী মিটিমিটি হাসলে। কি পড়ছে না তো? ওটা গল্প উপন্যাসের বই নয়। এতক্ষণে খোঁচা দেওয়ার একটা সুযোগ পেয়ে বিজয় বই থেকে মুখ তুলল। না, ইকোনমিক্সের বই। কিন্তু আপনার এই বই পড়বার কি দরকার? আপনার পড়া উচিত কবিতার বই, রূপকথার বই। তাও পড়ি, এটা কলেজের পাঠ্য কি না, তাই পড়তে হয়। কিন্তু ও কথা যাক, আপনি একজন শিক্ষিত ভদ্রলোক, সামান্য চাকরির জন্য এমন ছুটোছুটি করে বেড়াচ্ছেন কেন বলুন তো? তা কি করতে বলেন? চুরি ডাকাতি? চুরি ডাকাতি আর গোলামি ছাড়া জীবিকা উপার্জনের আর কি পথ নেই? আর কি আছে আপনিই বলুন। ব্যবসা আছে, স্বাধীন ব্যবসা। বিজয় কয়েক মুহূর্ত কৃপার চোখে তরুণীকে ভালো করে দেখে নিল, তারপর বলল, অর্থনীতির ছাত্রীর পক্ষে আপনার কথাটা একটু হয়ে গেল। ব্যবসা, স্বাধীন ব্যবসা করতে গেলে মূলধন চাই, বুঝেছেন? বুঝেছি। তরুণী এত সহজভাবে বুঝেছি বলায় হঠাৎ অত্যন্ত উত্তেজিত হয়ে বিজয় নিজের পকেটে হাত দিল। আমার কত মূলধন আছে জানেন? এবার পকেট থেকে হাত বের করে সে তরুণীর সামনে মেলে ধরল। হ্যাঁ, দাঁড়া, এই যে, এই দেখুন দেখুন, 1 টাকা 3.5 আনা আমার মূলধন। আচ্ছা, তাহলে আমার পারিবারিক অবস্থাটাও একটু খুলে বলি। আমার বাড়িতে মা আছেন আর আমি।
দাদা মফস্বলে সেরেস্তাদারের কাজ করেন, মাসে মাসে টাকা পাঠান, আর তাতেই আমাদের খরচ চলে। আজ মাসে 27, অর্থাৎ আরও 4 দিন এই 1 টাকা আর 3.5 আনায় আমাকে সংসার চালাতে হবে। এখন কি বলেন? স্বাধীন ব্যবসা আরম্ভ করার পক্ষে এই যথেষ্ট, তাই না? বিজয় তার টাকা পকেটে আবার ঢুকিয়ে নিল। তরুণী কিন্তু মোটেই দমে গেলেন না, বরং কলকণ্ঠে হেসে উঠলেন। বিজয়ের মুখ লাল হয়ে উঠল। ও, আপনার হাসি পাচ্ছে। আমার দারিদ্র্যের ইতিহাস আপনার হাসির খোরাক জুগিয়েছে। ভালো। আচ্ছা, নমস্কার। এই ড্রাইভার। বিজয়ের কথা শেষ হওয়ার আগেই তরুণী হাসি থামিয়ে বিজয়ের হাত স্পর্শ করলেন। আপনি বড় উল্টো বোঝেন। হাসলুম কেন জানেন? স্বাধীন ব্যবসা আরম্ভ করার জন্য 1 টাকা 3.5 আনা শুধু যথেষ্ট নয়, অপর্যাপ্ত। ও, তাই নাকি? হ্যাঁ। এখন আপনাকে একটা গল্প বলি, শুনুন। এর পরেও গল্প বলবেন? বেশ, বলুন। বিজয় পেছনে সিটে ঠেস দিয়ে বসল। তরুণীর মুখে গাম্ভীর্য। তিনি ধীরে ধীরে বলতে আরম্ভ করলেন। আমাদের দোকানটা আজ দেখলেন তো? বেশ বড় দোকানই বলতে হবে। প্রায় 10 লাখ টাকার কারবার। 45 বছর আগে আমার ঠাকুরদা এই মনোহর ভাণ্ডারের পতন করেছিলেন। তখন তার মূলধন ছিল 8 আনা। 8 আনা? হ্যাঁ, অনেকবার দাদুর মুখে গল্প শুনেছি। ভারী গরিব ছিলেন। কলকাতা শহরে মাথা গোঁজবার জায়গা ছিল না। প্রথমে এক উড়িয়া দোকানে তেলে ভাজা বিক্রি করতেন, আর তারপর দোকানের বারান্দায় পড়ে থাকতেন। ক্রমে 8 আনা পয়সা জমল। তখন তিনি স্বাধীন ব্যবসা আরম্ভ করলেন। চুলের কাঁটা, কাপড় কাচা সাবান, ছেলেদের কাঠের খেলনা, এই সব সস্তা জিনিস বাড়ি বাড়ি ফিরি করে বেড়াতেন। বিজয় বিস্ফারিত নেত্রে তরুণীর দিকে চেয়ে রইল। তরুণী একটু হাসলেন, কিন্তু তার চোখ দুটো একটা চাপা আবেগে একটু একটু করে জলে ভারী হয়ে উঠল। আপনি হয়তো বিশ্বাস করছেন না যে একজন ভদ্র ব্রাহ্মণ সন্তানের পক্ষে এতটা কষ্ট সহ্য করা কি করে সম্ভব হলো। কিন্তু আমার দাদু জীবনে কখনো মিছে কথা বলেননি। সত্যি এসব কাজ তিনি করেছিলেন। দুর্জয় সাহস ছিল তার, আর ছিল স্বাধীনতার দুর্দম পিপাসা। পরের গোলামি করে জীবন কাটাবার মতো মনের দীনতা হীনতা তার ছিল না। আপনার বৃদ্ধ দাদু তো ভারী তেজি লোক ছিলেন। যে সময়ের কথা বলছি সে সময় দাদু বৃদ্ধ ছিলেন না, আপনারই মতো নতুন, যুবক ছিলেন। আর লজ্জা দেবেন না, তারপর বলুন। তখন দাদুর দৈনিক খাবার খরচা ছিল 4 পয়সা। যেদিন লাভ না হতো সেদিন একবেলা খেতেন। এমনি করে দীর্ঘ 2 বছর ধরে একটা একটা করে টাকা জমতে লাগলো। শেষে 200 টাকা জমল। তখন দাদু ছোট্ট একটা সিঁদুর কৌটোর মতো দোকান খুললেন। নাম দিলেন মনোহর ভাণ্ডার। তারপর 45 বছরে সেই মনোহর ভাণ্ডার আজ এই হয়ে দাঁড়িয়েছে। বিজয় কিছুক্ষণ চুপ করে রইল। তরুণী গোপনে চোখ মুছলেন। শেষে বিজয় তরুণীর দিকে ফিরে সম্ভ্রমপূর্ণ স্বরে বলল, ধন্যবাদ। আপনার দাদু বেঁচে থাকলে তার পায়ের ধুলো নিতুম। কিন্তু দাদু বেঁচে আছেন কি জানেন? দাদুর অনেক বয়স হয়ে গিয়েছে তো, তাই বাবার হাতে দোকানের ভার দিয়ে কাশিবাস করছেন এখন। বিজয় তরুণীর দিকে চকিতে দৃষ্টিপাত করল। তার মনে হলো তরুণীর মনে যেন একটু ক্ষোভ আছে, যেন তাঁর দাদু দোকানের ভার তার বাবার হাতে অর্পণ করায় তিনি সুখী নন। ও আচ্ছা, এবার আমাকে সত্যিই নামতে হবে। ওই যে সামনে গলিটা, ওইটা আমার গলি। মহেশ, বাদিকের গলি। না না, মোড়ের ওপর নামিয়ে দিলেই হবে। ও গলিতে আপনার গাড়ি ঢুকবে না।
খুব ঠুকবে। বিজয় আর কিছু বলার সুযোগ পেল না, কারণ মোটর গাড়ি গলিতে ঢুকল। কাজেই বিজয়কে বাড়ি দেখাতেই হল। এই যে 5 রঙা বিড়ালের মতো বাড়িটা, ওর দোতলায় আমি থাকি। বাড়ির সামনে গাড়ি দাঁড়াল। বিজয় রাস্তায় দাঁড়িয়ে দুহাত জোড় করল। তার পায়ের বেদনা তখন যেন প্রায় দূর হয়েছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তরুণীও হাসি মুখে 2 করতল যুক্ত করলেন। তারপর মিষ্টি করে বললেন, আমার বলা গল্প মনে থাকবে তো? থাকবে। দুটো ঘর নিয়ে বিজয়ের বাসা। সদর ঘরটায় একমাত্র আসবাব একটা তক্তপোষ। দিনের বেলায় এটা বসার ঘর, রাতে বিজয়ের শোয়ার ঘরে পরিণত হয়। দেওয়ালে ছবি টবি কিছুই নেই, কেবল একটা এসরাজ তক্তপোষের পেছনের দেওয়ালে ঝুলছে। মনে হয় ঘরের নিরাভরণ দীনতা দেখে অভিমানী শৌখিন যন্ত্রটি গলায় দড়ি দিয়েছে। তক্তপোষের ওপর বিজয়ের দাদা প্রতাপ কাত হয়ে কনুইয়ে ভর দিয়ে আধশোয়া হয়ে রয়েছে। তার সামনে একটা রূপোর পানের কৌটো। প্রতাপবাবুর বয়স আন্দাজ 35, নাদুস নুদুস চেহারা। দিনে প্রায় 100 খিলি পান খান, চিবিয়ে চিবিয়ে কথা বলেন। তিনি যে সত্যিই বিজয়ের বাসায় উপস্থিত হয়েছেন তার প্রমাণ একটা গ্ল্যাডস্টোন ব্যাগ মেঝেতে রাখা রয়েছে। দ্বিতীয় প্রমাণ, তার জননী মাথার কাছে দাঁড়িয়ে তার মাথায় বাতাস করছে। বিজয়ের মা বাংলার বহু লক্ষ বর্ষীয়সী বিধবা মায়ের মতোই শান্ত, ভীরু, পুত্র মুখাপেক্ষী। বড় ছেলের আচমকা হঠাৎ আগমনে তার মুখে অজ্ঞাত আশঙ্কার ছায়া পড়েছে। উপার্জনক্ষম স্বাধীন বিবাহিত পুত্রকে ভয় করে চলেন না এমন জননী বাংলাদেশে কজনই বা আছেন? প্রতাপ পানের কৌটো থেকে কয়েক খিলি পান মুখে দিয়ে খানিকটা চুন আঙুলের ডগায় তুলে নিলেন। তারপর মুখে পান নিয়ে বললেন, একদিনের ছুটি, তা একটু যে জিরোবো তার কি জো আছে? সারা রাত ট্রেনে হটরাতে হটরাতে আসতে হলো। গরজ আমারই কিনা, তোমাদের আর কি চিন্তা? মাস গেলে মাসহারা টাকা আসে, ব্যাস নিশ্চিন্তি। সেই টাকা যে আমাকে গায়ের রক্ত জল করে রোজগার করতে হয়, তোমাদের আর কি বলো? তা আর তোমরা ভাবো না। বাবা প্রতাপ, তুমি যা বলবে আমি তা জানি, কিন্তু আমার দিকটাও তো একটু ভেবে দেখো। লাখপতি নই, ছাপোষা মানুষ। তবু এই 4 বছর খরচ দিয়ে তোমাদের কলকাতায় রেখেছি। কিসের জন্যে? আখেরের কথা ভেবেই না। যা হোক, বিজয় বিয়ে পাশ করলো। ভাবলুম খরচ সার্থক হলো। এবার বুঝি সে পয়সা রোজগারে মন দেবে। হায় 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 হরি, কোথায় কি! 3 মাস হয়ে গেল বিজয়ের কোনো গরজই নেই। বউ তো সেই কথাই বলে, কিন্তু কি বলে বৌমা? কি বলে? যা বলে ঠিকই বলে। বউ বলে, চাকরির খরচ থাকবে কেন? জানি তো, টাকা লাগলে দেবে গৌরী সেন। ঠিকই তো, একজন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে আর আমি। এই যে শোনো মা, আমি বা দুটো সংসার কতদিন ঘাড়ে করে থাকি বলো তো? নিজের সংসারটা তো কম নয়, দিন দিন মা ষষ্ঠীর কৃপায় বেড়েই যাচ্ছে। ওদিকে মেয়েটা বড় হয়ে উঠল, আজ নয় কাল তার বিয়ে দিতে হবে। আমি একা কোন দিক সামলাই বলো তো? না না, তুমি বলো, বিজয়ের কি উচিত নয় যে চাকরি বাকরি করে আমাকে 6 পয়সা সাহায্য করা? তা সাহায্য চুলোয় যাক, নিজের আর তোমার ভাতটাও তো সে নিতে পারলো না। তাকে বিয়ে পাশ করিয়ে কি লাভটা আমার হলো তাহলে? ঠিক কথাই বলেছ বাবা প্রতাপ, কিন্তু সে তো চুপ করে বসে নেই। পাশ করার পর থেকে রোজ সকাল বিকেলে চাকরির খোঁজে বেরোয়। মা, তোমার কোলের ছেলেটা যা বলে তাই তুমি বিশ্বাস করো, কিন্তু আমি তো আর ঘাস খাই না বলো।
3 মাস ধরে চাকরি খুঁজলে কলকাতা শহরে চাকরি পাওয়া যায় না? তা নয়, দাদার ভাতে আছে, খাচ্ছে দাচ্ছে, আড্ডা মেরে বেড়াচ্ছে। কি দরকার ওর জল ঘাড়ে নেবার? যতদিন এইভাবে গায়ে ফুঁ দিয়ে চলে ততদিনই ভালো, এই আর কি। না না বাবা প্রতাপ, বিজয় তেমন ছেলে নয়। সে সত্যি কাজের চেষ্টা করছে। যাজ্ঞে মা, তুমি বুঝবে না যখন, তখন আর বলে লাভ কি? মোট কথা, এবার আমি একটা হেস্তনেস্ত করে যাব। বউ বলে, যা করেছো ঢের করেছো, আর কেন? আরে বাবা, নিজের অপগণ্ডদের দিকেও তো তাকাতে হবে নাকি? ভাই তোমার সঙ্গে গিয়ে বাতি দেবে না? না, হক কথাই তো বলে বউ, এবার হেস্তনেস্ত হওয়াই দরকার। মা কিছু না বলে কেবল চোখ মুছলেন। দরজার কাছে শব্দ হলো। ভেজানো দরজা ঠেলে বিজয় ঘরে ঢুকল। প্রতাপকে দেখে স্মিত বিস্ময়ে তাড়াতাড়ি এসে তাকে প্রণাম করল। দাদা, তুমি কখন এলে? প্রতাপ চৌকির ওপর আসন পিঁড়ি হয়ে বসলেন। দুই ভাইয়ের অনেক দিন পরে দেখা। প্রতাপের মুখে কিন্তু বিজয়ের আনন্দের ছায়া পড়ল না। গম্ভীর মুখে দুখিলি পান মুখে দিয়ে তিনি বললেন, আমি তো অনেকক্ষণ এসেছি, কিন্তু তুমি এতক্ষণ ছিলে কোথায়? কার বাড়িতে আড্ডা জমেছিল? বিজয় অবাক হয়ে দাদার মুখের দিকে তাকাল। তার প্রশ্নটা যেন ঠিক ধরতে পারল না। আড্ডা? হ্যাঁ হ্যাঁ, কিসের আড্ডা জমেছিল? তাসের না গানের? বিজয়ের মনের ভেতরটা শক্ত হয়ে উঠল। দাদার স্বভাব সে জানত, কিন্তু অনেক দিন পরে দেখা হওয়ার আনন্দে তা ভুলে গিয়েছিল। সে একটু চুপ থেকে ধীরে ধীরে বলল, তাস পাশা গান বাজনার কি সময় আছে দাদা? চাকরির খোঁজে বেরিয়েছিলাম। বিজয়ের কথাটা প্রতাপ যে বিশ্বাস করলেন না, তা তার পরের কথাতেই প্রকাশ পেল। তা জোগাড় হলো কিছু? কিছু অপমান, কিছু উপদেশ, আর কিছু ব্যঙ্গ বিদ্রুপ। এছাড়া কিছুই জোগাড় হলো না। এক দল আছে, তারা লেখাপড়া জানা লোক চায় না, আর আরেক দল চায় 30 টাকা মাইনেতেই MA PRS। কাজেই আমার চাকরি জুটবে কোত্থেকে? ভাইয়ের কথা শুনে প্রতাপ বিরক্তভাবে পানের কৌটো তুলে পকেটে পুরলেন। তারপর বিরক্তি মেশানো গলায় বললেন, কিন্তু আমি তো মুখ্যও নই, আর MA PRSও নই। আমার চাকরি জুটেছিল কি করে? মা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন। এবার দ্বিধা জড়িয়ে কোনো মতে বললেন, হ্যাঁ রে বাবা প্রতাপ, আমি একটা কথা বলি। তুমি তো বাবা ভালো চাকরি করছো, সরকারি চাকরি করছো। তা তুমি বাবা ওকে নিজের অফিসে ঢুকিয়ে নাও না। প্রতাপ স্তম্ভিত বিস্ময়ের অভিনয় করে এমনভাবে মায়ের দিকে তাকালেন যে ভয়ে মায়ের বুক শুকিয়ে গেল। মা, তুমি মা হয়ে এই কথা বললে? আমার চাকরিটাও খাবে তুমি? হুজুর যদি জানতে পারেন, আর জানতে পারবেনি যে আমি নিজের ভাইকে অফিসে ঢুকিয়েছি, তাহলে কি আর রক্ষে থাকবে? সেই দিনই আমার চাকরি যাবে, বুঝলে? না 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 না, তাহলে কাজ নেই বাবা, আমি বুঝতে পারিনি। প্রতাপ কিন্তু একটা সূত্র পেয়েছেন, সহজে ছাড়বার পাত্র নয়। তার কথার ভঙ্গি আরো নাটকীয় হয়ে উঠল। হায় 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 হায়, কি সব্বনেশে কথা! আমি নিজের অফিসে ওকে ঢোকাবো? ছেলেপুলের হাত ধরে আমাকে পথে দাঁড় করাতে চাও তোমরা, দেখছি। দাদার কাছে এভাবে অকারণে মায়ের নিগ্রহ দেখে বিজয় তাড়াতাড়ি বলে উঠল, যাগে দাদা, আমি ঠিক করেছি চাকরি করব না। প্রতাপ তাঁর বিস্ময় স্তম্ভিত দৃষ্টি বিজয়ের দিকে ফেরালে, কিন্তু দাদা কিছু বলে ওঠবার আগেই বিজয় তাড়াতাড়ি বলে চলল, আমি ব্যবসা করব, স্বাধীন ব্যবসা। দাদা দাদা, চাকরি পেলেও আমি রাখতে পারবো না। পদে পদে লাঞ্ছনা আর অপমান আমার সহ্য হবে না। তার চেয়ে স্বাধীন ব্যবসা অনেক ভালো। যত সামান্যই হোক,
তবু তো কারোর গোলামি করতে হবে না। প্রতাপের পান ভর্তি মুখ এতক্ষণ বন্ধ ছিল, এবারে হাঁ হয়ে গেল। ব্যবসা? তুমি স্বাধীন ব্যবসা করবে? হ্যাঁ দাদা, তুমি অনুমতি দাও, আমার মন বলছে আমি পারবো। পাগল তুমি? মাথা খারাপ? একটা চাকরি জোগাড় করতে পারো না, তুমি ব্যবসা করবে? রাম ছাগলে চড়ার ক্ষমতা নেই, তুমি ঘোড়ায় চড়বে? কে কে এসব কুবুদ্ধি দিয়েছে তোমাকে? এতদিনে আমার সুবুদ্ধি হয়েছে, মিছে কমাস চাকরি চাকরি করে দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়েছি। এ কাজ আমার নয়। দাদা তুমি অমত করো না, আমি ব্যবসা করব। দেখো, যদি লক্ষ্মী কোনোদিনও আমার ঘরে আসেন, ব্যবসার পথ দিয়েই আসবেন। পাগল, উন্মাদ একটা, মতিচ্ছন্ন হয়েছে তোমার। ব্যবসা করতে হলে মূলধন চাই, তার খবর রাখো। জানি মূলধন চাই, কিন্তু আমার বেশি মূলধন দরকার নেই দাদা। তুমি আমাকে 500 টাকা দাও, তাতেই আমি কাজ আরম্ভ করতে পারবো। অতর্কিত লাথি খেলে ফুটবল যেমন লাফিয়ে ওঠে, প্রতাপ তেমনি ছিটকে চৌকি থেকে মেঝে নামলেন। কি? এই 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 কি বললে তুমি? 500 টাকা? আমি তোমাকে 500 টাকা দেবো আর তুমি ব্যবসা করবে? খুনে, সব খুনে। শুনলে তোমার আদুরে ছেলের কথা? হ্যাঁ, আমাকে জবাই করতে চায়ও? দাদা এমনি না দাও, ধার বলে দাও, আমি তোমার টাকা ফেরত দেব। মাথায় মাথায় আমার মাথার উপর পা দিয়ে আমাকে ডোবাতে চায়। না 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 না, আর এখানে নয়। এই কই আমার ব্যাগটা কই? এই সর সর সর, নিতে দাও। স্টেশনে বসে থাকবো, তবু এখানে নয়। আমাকে ফতুর করতে চায় সব। 500 টাকায় একটা মেয়ের বিয়ে হয়ে যায়, সেই টাকা আমি লুটায় দেব? মা, চললুম আমি। মা ছেলের ব্যাপার দেখে একেবারে কাঠ হয়ে গিয়েছিলেন। বিজয় এসে প্রতাপের হাত ধরে ফেলল। দাদা তোমার পায়ে ধরছি, বসো, একটু এসে বসো, এমন করে চলে যেও না। 500 টাকা না দিতে পারো, যা পারো দিও, 200 টাকা দিও। 200 টাকা? 2 পয়সা দেব না আর তোমাকে। অনেক দুইয়ে নিয়েছ আমাকে এতদিন ধরে, আর নয়। এখন আমাকে কাটলে রক্তও নেই, কুটলে মাংসও নেই। আমি গেরস্ত মানুষ, খেটে খাই। তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, ঘৌড়দৌড় খেলো, আমি কিছুতে নেই তোমার। আজ থেকে তুমি আলাদা আর আমিও আলাদা। মা, এই পেন নাম করছি তোমাকে। তোমার আদুরে গোপালকে নিয়ে থাকো তুমি, আমার কাছে আর কিছু আশা করো না। চললুম, আর কোনোদিনও আমি এ মুখ হব না, এই বলে দিলুম। প্রতাপ যদি মা ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে, তাহলে কি হবে বিজয় আর তার মায়ের? দাদার টাকাতেই তো তাদের সংসার চলে। বিজয়ের ব্যবসা করার স্বপ্ন তো দূরে থাক, খাওয়া পড়াটুকু চলবে কি করে তাদের? প্রতাপ কি সত্যিই চলে যাবে আজ? শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিজয় লক্ষ্মী। আজ শুনলেন পর্ব 1, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য শেখর, কার্তিক ভিকি দাস, নীলাম্বর জয় মুখার্জি, বৃদ্ধ সমীর চরিত, বিজয় অন্বেষ দে, লক্ষ্মী ছন্দবাণী দত্ত, মহেশ স্পন্দন দাস, ধনেশ অভিষেক মুখার্জি, প্রতাপ শুভায়ন রয়, মা আলপনা শর্মা এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।